ক্লাস 12 কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কস্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার মেথডস অফ রেমুনারেশন আমরা করছিলাম। মেথডস অফ রেমুনারেশনের আগের দিন আমরা ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম সম্বন্ধে পড়েছি। আজকে আমরা প্রথমে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের কিছু প্রবলেম দেখে নেব এবং তারপরে আমরা নেক্সট টপিক অর্থাৎ বোনাস প্রিমিয়াম প্ল্যান সম্বন্ধে আলোচনা করব। প্রবলেমস অন ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। প্রথম প্রবলেমটা আমরা দেখে নিই। Akash and Vikas are two workers in a factory. Akash and Vikas produce 3000 units and 5000 units respectively for 40 hours in a certain week. Calculate the wages of Akash and Vikas from the following information. Standard time allowed 3200 units per week. Normal time rate per hour rupees 120. Differential rate to be applied 80% of piece rate below standard and 120% of piece rate above standard. তাহলে এই যে প্রবলেমটা দিয়েছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে আমরা জানি দু রকম মেথড আছে, একটা হচ্ছে টেলার আর মেরিক। টেলারের সিস্টেমে আমরা পড়েছিলাম যে টেলার দু রকম রেটের কথা বলেছে, একটা হাই রেট আর একটা লো রেট। তাহলে এখানে দেখো অঙ্কটায় দুটো ডিফারেন্সিয়াল রেট দিয়েছে, একটা 80% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড মানে লো রেট আর একটা হচ্ছে অ্যাবাভ স্ট্যান্ডার্ডে হাই রেট। তাহলে এই অঙ্কটা থেকে আমরা বুঝতে পারলাম এটা একটা টেলার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের অঙ্ক। তাহলে এবার আমরা সলিউশনে চলে যাই। ফার্স্ট দেখো কি কি ইনফরমেশন আমাদের দিয়েছে সেটা একটু দেখে নিই। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর 3200 ইউনিট ইন 1 উইক, আর 1 উইক মানে কত আওয়ার্স বলে দিয়েছে 40 আওয়ার্স। তাহলে এই 3200 ইউনিট 40 আওয়ার্সে স্ট্যান্ডার্ড টাইম। কিন্তু আমরা পিস রেট যখন করেছিলাম পিস রেটের একটা ফর্মুলা দেখেছিলাম, সেখানে আমাদের পিস রেটের ফর্মুলাটা বলেছে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, অর্থাৎ আমাদের পার আওয়ারে নিয়ে যেতে হবে। এখানে বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা 40 আওয়ার্সে 3200 ইউনিট, তাহলে 1 আওয়ারে কত? তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন অ্যালাউড পার আওয়ার হচ্ছে 3200 ডিভাইডেড বাই 40 ইজিক্যাল টু 80 ইউনিট পার আওয়ার, কারণ আমাদের পার আওয়ারে নিয়ে যেতে হবে। আর এখানে বলেই দিয়েছে টাইম রেটটা বলেই দিয়েছে নর্মাল টাইম রেট যেটা পার আওয়ারেই দেওয়া আছে ₹20, তো সেটাও আমি লিখে নিয়েছি টাইম রেট ইজিক্যাল টু ₹20 পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা পিস রেটটা ক্যালকুলেট করে নিতে পারবো। পিস রেটের ফর্মুলাটা অবশ্যই লিখে নেব, স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। তাহলে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার আমাদের 20 আর প্রোডাকশন পার আওয়ার আমি ক্যালকুলেট করে বার করে নিয়েছি 80 ইউনিট। তাহলে 20 ডিভাইডেড বাই 80 ইজিক্যাল টু ₹0.25। এটা হচ্ছে আমাদের পিস রেট। এবার আমরা দেখে নিই আকাশ কতটা প্রডিউস করেছিল। আকাশ প্রডিউসেস 3000 ইউনিট আর আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছিল 3200, তাহলে লেস দ্যান 3200। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশানের থেকে কম প্রোডাকশান করেছে, তাহলে সে কোন রেটে পাবে? হি উইল গেট অ্যাট লোয়ার পিস রেট। তাহলে সে মানে আকাশ লোয়ার পিস রেটে ওয়েজেস পাবে। এরপর বিকাশ কত প্রডিউস করেছে? বিকাশ প্রডিউসেস 5000 ইউনিট, দ্যাট মিন্স মোর দ্যান 3200 ইউনিট মানে মোর দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশান, তাহলে বিকাশ উইল গেট অ্যাট হায়ার পিস রেট। তাহলে এটা আমরা দেখে নিলাম যে আকাশ ওয়েজেস পাবে লোয়ার পিস রেটে আর বিকাশ ওয়েজেস পাবে হায়ার পিস রেটে। তাহলে এবার আমরা নর্মাল পিস রেটটা ক্যালকুলেট করেছিলাম 0.25, আমরা ফর্মুলা দিয়ে নর্মাল পিস রেট ক্যালকুলেট করে নিয়েছিলাম। তাহলে এবার আমাদের লোয়ার পিস রেট আর হায়ার পিস রেটটা ক্যালকুলেট করতে হবে। সো
লোয়ার পিস রেট তাহলে কত 0.25 80%, তাহলে যেটা আমরা ক্যালকুলেট করে বেরোলো 0.20। আর হায়ার পিস রেট কত না 0.25 120%, যেটা হচ্ছে 0.30। তাহলে আমরা দেখলাম যে আকাশ পাবে 0.20 রেটে আর বিকাশ পাবে 0.30। তাহলে এবার আমরা আকাশ আর বিকাশের ওয়েজেস ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে ওয়েজেস অফ আকাশের প্রোডাকশান ছিল 3000 ইউনিট ইন্টু লোয়ার রেট যেটা হচ্ছে 0.20, আর ওয়েজেস অফ বিকাশ 5000 ইউনিট প্রোডাকশান করেছিল বিকাশ, তাহলে 5000 ইন্টু হায়ার রেট তাহলে 0.30 দিয়ে। তাহলে আকাশের ওয়েজেস হচ্ছে ₹600 আর বিকাশের ওয়েজেস হচ্ছে 1500। তাহলে এইভাবে যখনই দুটো রেট বলে দেবে যে একটা হায়ার রেট আর একটা লোয়ার রেট, তখন সেটা আমাদের টেলার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের অঙ্ক বুঝে নিতে হবে এবং এইভাবে অঙ্কগুলো আমাদের দেখাতে হবে। আমরা নেক্সট প্রবলেমে চলে যাব, প্রবলেম নাম্বার 2। How much will a worker get under Merrick's differential piece rate system in the following case? তাহলে এখানে এই অঙ্কে আমাদের পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছে যে অঙ্কটা মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। কি কি ইনফরমেশন দিয়েছে? স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার বলে দিয়েছে 6 ইউনিট আর নর্মাল রেট পার আওয়ার বলে দিয়েছে ₹12। দেখো দুটোই পার আওয়ারে বলে দিয়েছে, তাহলে আমাদের ইজিলি আমরা পিস রেটটা ক্যালকুলেট করে নিতে পারবো, কারণ পিস রেট আমাদের ফর্মুলাতে পার আওয়ারেই ক্যালকুলেট করতে হয়। আর বলেছে ইন আ 8 hour ডে ইউনিট প্রডিউসড বাই আ ওয়ার্কার 38 ইউনিটস। এই তিনটে ইনফরমেশন থেকে মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে আমাদের ওয়ার্কারের ওয়েজেসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে দেখো আমি স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে অফ 8 hours ক্যালকুলেট করে নিয়েছি, কারণ এখানে ওই ওয়ার্কারের প্রোডাকশানটা কিন্তু 8 আওয়ার্সে বলেছে। তাহলে 6 ইউনিটস ইন্টু 8 আওয়ার্স মানে 48 ইউনিটস হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন 8 আওয়ার্স। স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার ডে বললে 48 ইউনিটস। আমি স্ট্যান্ডার্ড প্রোডাকশানটা আগে ক্যালকুলেট করে নিলাম। নেক্সট বলছে নর্মাল পিস রেট ক্যালকুলেট করব। আমরা ফর্মুলাটা লিখে নিয়েছি, স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার। দেখো স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার আমাদের বলেই দিয়েছে 12 আর স্ট্যান্ডার্ড প্রোডাকশানও বলে দিয়েছে পার আওয়ারে 6। তাহলে আমাদের নর্মাল পিস রেট বেরোলো ₹2। এই দুটো ক্যালকুলেট করে নিলাম। মেরিক সিস্টেমে এরপরে আমাকে ওয়ার্কারের এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হবে, কারণ আমরা দেখেছিলাম যে মেরিক 3টে রেটের কথা বলেছিল তার ওয়ার্কারের এফিসিয়েন্সির ওপর ডিপেন্ড করে। অর্থাৎ তার এফিসিয়েন্সি যদি 83%-এর কম হয় তাহলে সে নর্মাল পিস রেটে ওয়েজেস পাবে। যদি এফিসিয়েন্সি হয় 83%-এর বেশি কিন্তু 100%-এর কম, তাহলে নর্মাল পিস রেটের 110% পাবে। আর যদি এফিসিয়েন্সি 100%-এর বেশি হয় তাহলে সে নর্মাল পিস রেটের 120% ওয়েজেস পাবে। তাহলে সেই ওয়ার্কারের এফিসিয়েন্সি কত সেটা আমি ক্যালকুলেট করে নেব। তাহলে দেখো এবার আমি এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করেছি। এফিসিয়েন্সি পার্সেন্টেজ অন টাস্ক, অর্থাৎ তার স্ট্যান্ডার্ড প্রোডাকশানের ওপর ডিপেন্ড করে তার প্রোডাকশান কত সেটা আমরা পার্সেন্টেজে বার করব। তাহলে তার প্রোডাকশান কত দিয়ে দিয়েছে অঙ্কে 38 ইউনিট আর স্ট্যান্ডার্ড প্রোডাকশান আমাদের কত বেরিয়েছে 48 ইউনিট। দেখো আমি ফার্স্টেই ক্যালকুলেট করেছিলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশান 48 ইউনিট ইন্টু 100 করে আমাদের 79.16% বেরিয়েছে। তাহলে 79.16% মানে লেস দ্যান 83%। তাহলে মেরিকের রুল অনুযায়ী লেস দ্যান 83% হলে সে নর্মাল পিস রেটেই ওয়েজেস পাবে। তাহলে এবার আমরা এই ওয়ার্কারের ওয়েজেসটা ক্যালকুলেট করে নিতে পারবো। অতএব হি উইল গেট ওয়েজেস অ্যাট নর্মাল পিস রেট, দ্যাট মিনস ₹2, কারণ আমরা নর্মাল পিস রেটটা ক্যালকুলেট করে নিয়েছিলাম ₹2। তাহলে ওয়েজেস অফ দ্য ওয়ার্কার 38 ইউনিট ইন্টু ₹2, তাহলে কত হচ্ছে ₹76। তাহলে এইভাবে মেরিকের অঙ্কতে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করে তার ওয়েজেস ক্যালকুলেট করব।
আমি মেরিকের আর একটা প্রবলেম এখানে দেখাবো, আর একটা প্রবলেম দিয়ে তোমাদের মেরিক সিস্টেমটা বোঝাবো। তো প্রবলেম নাম্বার 3, প্রবলেম নাম্বার 3টা কি বলেছে? ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ 3 ওয়ার্কার্স আমার, আকবর অ্যান্ড অ্যান্টনি আন্ডার মেরিকস ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। পিস রেটটা এখানে বলে দিয়েছে 4 ইউনিট, ₹4 পার ইউনিট। এখানে পিস রেট তোমাকে আলাদা করে আর ক্যালকুলেট করতে হবে না, কারণ অঙ্কেতে পিস রেটটা অলরেডি বলে দিয়েছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত বলেছে? 48 ইউনিটস পার ডে অফ 8 আওয়ার্স। 8 আওয়ার্সে পার ডে 8 ঘন্টা করে কাজ করে তার স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 ইউনিট। এবার 3জন ওয়ার্কার কতটা করে আউটপুট করেছে বা কতটা করে প্রোডাকশন করেছে? অমর 32 ইউনিট, আকবর 42 ইউনিট আর অ্যান্টনি 50 ইউনিটস। তাহলে এখান থেকে আমাকে এই 3জনের ওয়েজেস বার করতে হবে। তাহলে এখানে সলিউশনে আমরা ফার্স্টে লিখে নেব স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত। দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেই দিয়েছিল 48 ইউনিটস পার ডে অফ 8 আওয়ার্স। এবার তাদের এফিসিয়েন্সি বার করব। অমরের এফিসিয়েন্সি, অমর কতটা ইউনিট প্রোডাকশন করেছিল? 32, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 ইন্টু 100, তার মানে 32 ডিভাইডেড বাই 48 ইন্টু 100, দ্যাট মিনস 66.67%, যেটা কিন্তু লেস দ্যান 83%। নেক্সট আকবরের এফিসিয়েন্সি, আকবর প্রোডাকশন করেছিল 42 ইউনিটস, তাহলে 42 ডিভাইডেড বাই 48 ইন্টু 100, ক্যালকুলেট করে হয়েছে 87.5%, যেটা মোর দ্যান 83% বাট লেস দ্যান 100%। আর অ্যান্টনি যে প্রোডাকশন করেছিল 50 ইউনিটস, তাহলে 50 ডিভাইডেড বাই 48 ইন্টু 100 কত হচ্ছে? 104.17%, যেটা কিন্তু মোর দ্যান 100%। তাহলে 3জনের এফিসিয়েন্সি দেখো 3 রকম হয়েছে, তাহলে সেই অনুযায়ী আমরা ওয়েজেস ক্যালকুলেট করব। তাহলে এবার আমরা ওয়েজেসগুলো দেখে নিই। অমরের ওয়েজেস 32 ইন্টু, যেহেতু তার 83%-এর কম, তাহলে সে কোন রেটে পাবে? নর্মাল পিস রেট উইচ ইজ অলরেডি গিভেন ₹4। তাহলে 32 ইন্টু ₹4 ইজ ইকাল টু ₹128। আকবরের এফিসিয়েন্সি কত ছিল? মোর দ্যান 83% বাট লেস দ্যান 100%, তাহলে এ কোন রেটে পাবে? নর্মাল পিস রেটের 110%, মানে 110%। নর্মাল পিস রেট 4, তার 110%। তাহলে তার প্রোডাকশন ছিল 42 ইউনিট, 42 ইন্টু 4-এর 110%, ক্যালকুলেট করে আমাদের বেরিয়েছে 184.80। আর অ্যান্টনি, যার প্রোডাকশন ছিল 50 ইউনিট আর তার এফিসিয়েন্সি ছিল মোর দ্যান 100%। মোর দ্যান 100% মানে 120% অফ নর্মাল পিস রেট, তাহলে 4-এর 120%, তাহলে এটা ক্যালকুলেট করে আমাদের বেরিয়েছে ₹240। এইভাবে মেরিকের অঙ্কে 3জনের 3 রকম এফিসিয়েন্সি হলে কিভাবে ওয়েজেস ক্যালকুলেট করতে হবে সেটা আমি এই প্রবলেমের মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে টেলার আর মেরিকের প্রবলেম আমরা দেখে নিলাম এবং তার থিওরি পার্টও আমরা আগের দিন দেখে নিয়েছি। তাহলে এবার আমরা নেক্সট টপিক বোনাস প্রিমিয়াম প্ল্যানে চলে যাব। তাহলে এতক্ষণ আমরা দুটো মজুরি সিস্টেম নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে টাইম রেট সিস্টেম আর একটা হচ্ছে পিস রেট সিস্টেম। তো দুটো পদ্ধতিতেই আমরা দেখেছি বেশ কিছু সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। আমরা যখন টাইম রেট সিস্টেম আর পিস রেট সিস্টেম পড়েছি তখন দেখেছি যে টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে কাজের গুণমান অর্থাৎ কোয়ালিটি বজায় রাখা সম্ভব হলেও কোয়ান্টিটি বজায় রাখা কিন্তু সম্ভব হয় না। ঠিক তেমনি পিস রেট সিস্টেমের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সেখানে কোয়ান্টিটি বজায় রাখা সম্ভব হলেও কোয়ালিটি বজায় রাখা সম্ভব হয় না। এর ফলে বিভিন্ন রকম সমস্যা দুটো পদ্ধতির মধ্যেই রয়েছে। তো সেই কারণে এমন একটা পদ্ধতিকে গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে নির্বাচন করা প্রয়োজন যে পদ্ধতিতে একদিকে যেমন কোয়ান্টিটিও বজায় থাকবে অন্যদিকে তেমন কোয়ালিটিও বজায় রাখা সম্ভব হবে। এই উদ্দেশ্যে পরবর্তীকালে a number of cost accounting experts
and a group of production process specialists such as Halsey, Rowan, Emerson have introduced different method of wage payment under bonus premium system. এই অসুবিধাগুলো দূর করার জন্য এই হালসে, রোয়ান, এমারসন প্রমুখ বিশেষজ্ঞরা বোনাস প্রিমিয়াম সিস্টেমে ইন্ট্রোডিউস করেছিল। এই প্ল্যানে কী দ্বারা এক্সট্রা ছিল না, ইন দিস প্ল্যান দ্য ওয়ার্কার্স আর পেড এক্সট্রা ওয়েজেস ইন দ্য ফর্ম অফ বোনাস ইন অ্যাডিশন টু দ্য নর্মাল ওয়েজেস পেড ফর দেয়ার পারফরমেন্স। তারা তাদের কাজের জন্য যে মূল পারিশ্রমিকটা পাচ্ছে, মেন ওয়েজেস যা নর্মাল ওয়েজেস পাচ্ছে, সেটা ছাড়াও তারা এক্সট্রা হিসাবে বোনাস পাবে। সেটাকেই বলা হয় বোনাস প্রিমিয়াম প্ল্যান। তো এই বোনাস প্রিমিয়াম প্ল্যান ফ্রেম করার জন্য কোনো প্রতিষ্ঠানে বোনাস প্রিমিয়াম প্ল্যান ফ্রেম করার জন্য কিছু প্রিন্সিপালস আছে। সেই প্রিন্সিপালসগুলো বা সেই মূল নীতিগুলো আমরা দেখে নেব। মেইন প্রিন্সিপালস অফ ফ্রেমিং বোনাস প্রিমিয়াম প্ল্যান, বোনাস প্রিমিয়াম পদ্ধতি প্রণয়নের মূল নীতি। প্রথম পয়েন্ট, ফেয়ারনেস অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি। কাজের জন্য যে পুরস্কার, তাকে কাজ করার জন্য শ্রমিককে যে মেহনত করতে হয় তার সঙ্গে যুক্ত করতে হবে, এবং বোনাস হিসেবে অতিরিক্ত যে অর্থ দিতে হবে তা যেন প্রতিষ্ঠানের মালিক এবং শ্রমিক উভয়ের জন্যই ন্যায্য এবং গ্রহণযোগ্য হয়। তাহলে যে বোনাস প্রিমিয়াম প্ল্যান প্রতিষ্ঠানে ফ্রেম করা হবে সেটা যেন মালিক এবং শ্রমিক দুজনের জন্যই ফেয়ার হয় এবং অ্যাকসেপ্টেবল হয়। নেক্সট, ক্ল্যারিটি অফ দ্য প্ল্যান, পদ্ধতির স্বচ্ছতা। যে পদ্ধতিটা ইন্ট্রোডিউস করা হবে সেই পদ্ধতিটা যেন স্বচ্ছ হয়, অর্থাৎ বিশেষ করে শ্রমিকরা যেন তাদের পারিশ্রমিক নির্ধারণের পদ্ধতিটি সহজেই বুঝতে পারে, অর্থাৎ কী হিসাবে তাদের পারিশ্রমিক বা ওয়েজেস দেওয়া হচ্ছে সেটা যেন তাদের কাছে পরিষ্কার থাকে। নাম্বার 3, ম্যাক্সিমাম লিমিট অফ ওয়েজেস। কখনোই কোনো শ্রমিকের অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া উচিত নয়, অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট কখনোই একটা ফিক্সড করে দেওয়া উচিত নয়। তার ফলে তাদের কি হবে, তাদের উৎসাহে কিন্তু ভাটা পড়বে। নাম্বার 4-এ কি বলছে, পেনাল অ্যাকশন, শাস্তির ব্যবস্থা। কোনো পারিশ্রমিকের পদ্ধতি গ্রহণ করার আগে অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন যে গৃহীত পদ্ধতিতে শ্রমিকদের নিয়ন্ত্রণে নেই এমন কোনো কাজের জন্য যেন তাদের শাস্তি না পেতে হয়, অর্থাৎ তার শ্রমিকদের কন্ট্রোলের বাইরে এমন কোনো সিচুয়েশনের জন্য যেন তারা কোনোভাবেই শাস্তি না পায়। সেটা আগে থেকে সিওর করে নিয়ে তবেই কোনো একটা নতুন পদ্ধতি প্রতিষ্ঠানে আনা উচিত। নাম্বার 5-এ কি বলছে, কোয়ালিটি অফ ওয়ার্ক, কাজের মান। এই পদ্ধতিতে যথাযথভাবে উৎপাদিত পণ্য বা কাজের মান পরীক্ষা করার প্রয়োজনীয় সংস্থান থাকা প্রয়োজন। একমাত্র নির্ধারিত মানের কাজ বা উৎপাদিত পণ্যই যেন বোনাস নির্ধারণের জন্য বিবেচনা করা হয়। নেক্সট কি বলছে, শ্রমিকদের মনোভাব, মাইন্ডসেট অফ দ্য ওয়ার্কার্স। শ্রমিকদের পারিশ্রমিক যেন শুধুমাত্র তাদের কাজের উৎসাহ বৃদ্ধির হাতিয়ার হিসেবে কাজ না করে, তাদের মনোভাব এবং প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব এবং মমত্ববোধও যেন তার ফলে বৃদ্ধি পায়। বোনাস প্রিমিয়াম পদ্ধতি নির্বাচন বা নির্ধারণের সময় তাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নাম্বার 7, লিগাল মেথড, আইনসঙ্গত পদ্ধতি। শ্রমিকদের উৎসাহ দিতে গিয়ে এমন কোনো বোনাস প্রিমিয়াম প্ল্যান করা উচিত নয় যেটা আইনসঙ্গত নয়, এবং যে পদ্ধতি অবলম্বন করলে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনগুলোর আপত্তি থাকতে পারে। তাহলে এরকম কোনো প্ল্যান করা কিন্তু ঠিক নয়। নাম্বার 8, ডিস্টারবেন্স ইন ওয়ার্ক, কাজে বিঘ্ন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক যারা আছেন, যারা ম্যানেজার আছেন, তাদের এটা নিশ্চিত করতে হবে যে শ্রমিকরা যেন কাজে বিঘ্নতার জন্য কোনো অভিযোগ জানাতে না পারে, অর্থাৎ কাঁচামালের অভাবে যদি প্রোডাকশন বন্ধ থাকে কিংবা যন্ত্রপাতির মেনটেনেন্স না করার জন্য উৎপাদন প্রক্রিয়ায় যদি কোনো ত্রুটি হয়, এই ধরনের অভিযোগ যেন তারা না করে, কারণ এই ধরনের অভিযোগ, এই ধরনের কারণগুলো কিন্তু
ওয়ার্কারদের কন্ট্রোলের মধ্যে থাকে না, এবং তার ফলে যদি কাজে বিঘ্ন ঘটে তাহলে তাদের বোনাস পরিমাণও কমতে পারে। তো সেই ক্ষেত্রে সেই ধরনের কাজে বিঘ্ন যেন কখনোই না ঘটে সেটা আগে থেকে ম্যানেজারদের নিশ্চিত করতে হবে। আর লাস্ট পয়েন্ট, মিনিমাম ওয়েজেস, ন্যূনতম মজুরি। বোনাস প্রিমিয়াম পদ্ধতি অবলম্বন করা হলে কোনো কোনো শ্রমিক অতিরিক্ত পারিশ্রমিক উপার্জন করলেও সবাই যেন মিনিমাম ওয়েজেসটুকু পায়। যে কোনো উৎসাহব্যঞ্জক পদ্ধতি গ্রহণ করার আগে তা নিশ্চিত হওয়া প্রয়োজন, অর্থাৎ প্রত্যেক ওয়ার্কার যেন মিনিমাম ওয়েজেসটুকু পায়। তাহলে এই প্রিন্সিপালগুলো আমরা দেখে নিয়ে কোনো প্রতিষ্ঠানে বোনাস প্রিমিয়াম প্ল্যান ফ্রেম করা যায়। এরপর আমরা ডিফারেন্ট বোনাস প্রিমিয়াম প্ল্যানগুলো দেখে নেব। অনেক রকমের বোনাস প্রিমিয়াম প্ল্যান আছে, কিন্তু তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে দু রকম প্রিমিয়াম প্ল্যান নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে হালসে প্রিমিয়াম প্ল্যান আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তো আমরা এই চ্যাপ্টারে বোনাস প্রিমিয়াম প্ল্যানের আন্ডারে এই দুটো প্ল্যান নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমে হালসে প্রিমিয়াম প্ল্যান নিয়ে আলোচনা করব। হালসে বলেছিলেন যে এই পদ্ধতি অনুযায়ী, মানে হালসে প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী, কোনো কাজ বা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিংবা কোনো একটি পণ্য উৎপাদন করার জন্য একটা আদর্শ সময় বেঁধে দেওয়া হয়। আদর্শ সময় মানে একটা স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম ফিক্সড করে দেওয়া হয়। যদি কোনো শ্রমিক ওই স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে কিংবা তার বেশি সময় ধরে কাজটা সম্পন্ন করে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সময়ের ওপর ভিত্তি করে, অর্থাৎ সে যতটা টাইম নিয়েছে দ্য টাইম টেকেনের ওপর ভিত্তি করে তাকে পারিশ্রমিক প্রদান করা হয়। তাহলে কি বলেছে না, যে স্ট্যান্ডার্ড টাইমটা ফিক্সড করে দেওয়া হয়, কোনো ওয়ার্কার যদি সেই স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে বা তার থেকে বেশি সময় নিয়ে কাজটা শেষ করে, তাহলে তার যা টাইম টেকেন আছে, অর্থাৎ সে যতটা টাইম নিয়েছে তার উপর বেস করে তাকে পারিশ্রমিক দেওয়া হবে। কিন্তু যদি কোনো ওয়ার্কার যার স্ট্যান্ডার্ড টাইম বেঁধে দেওয়া আছে তার থেকে কম সময়ের মধ্যে কাজ শেষ করে, অর্থাৎ টাইম সেভ করতে পারে, তাহলে সেই ওয়ার্কার সে যতটুকু টাইম সেভ করতে পেরেছে তার ওপর একটা ফিক্সড পার্সেন্টেজে বোনাস পাবে। হালসে অনুযায়ী দ্য বোনাস ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ইন দিস কেস ইজ ইকুয়াল টু 50% অফ দ্য ওয়েজেস ফর দ্য টাইম সেভড। সে যতটা টাইম সেভ করতে পেরেছে তার ওপর 50% রেটে সে বোনাস পাবে। আর টাইম সেভের ফর্মুলাটা কি? স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন, অর্থাৎ তাকে যে স্ট্যান্ডার্ড টাইম বেঁধে দেওয়া হয়েছে এবং সেটার থেকে আমরা মাইনাস করব সে যতটা টাইম নিয়েছে। যদি বলি যে তাকে বলা হয়েছিল কোনো কাজ শেষ করার জন্য 10 আওয়ার্স, তাহলে 10 আওয়ার্সটা তার স্ট্যান্ডার্ড টাইম, আর সে কাজটা শেষ করেছে 7 আওয়ার্সে, তাহলে টাইম টেকেন তার 7। তাহলে সে কতটা টাইম সেভ করেছে? 3 আওয়ার্স। 10 - 7 3 আওয়ার্স। তাহলে এই 3 আওয়ার্সের জন্য তার যা নর্মাল রেট, সেই রেটের 50% রেটে সে বোনাস পাবে। এটাই বলা হয়েছে হালসে প্রিমিয়াম প্ল্যানে। এই প্ল্যানের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হবে। তো সেই ফর্মুলাটা কি বলেছে না, ফর্মুলাটা বলছে টোটাল আর্নিং ইজ ইকুয়াল টু টি ইন্টু আর প্লাস 50% অফ এস মাইনাস টি ইন্টু আর। এখানে টি মানে টাইম টেকেন, আর মানে রেট পার আওয়ার, আর এস মানে হচ্ছে টাইম অ্যালাউড অর স্ট্যান্ডার্ড টাইম। তাহলে এখানে দেখো ফর্মুলাটা একটু দেখে নাও। টি ইন্টু আর এটা তার নর্মাল ওয়েজেস, অর্থাৎ সে যা টাইম নিয়েছে আর তার যা রেট পার আওয়ার। তাহলে এই টি ইন্টু আরটা হচ্ছে তার নর্মাল ওয়েজেস, তার সাথে এই পার্টটা হচ্ছে বোনাস। এই যে পার্টটা সেটা হচ্ছে বোনাস। বোনাস কিভাবে বলেছিল না, তা সে যে টাইম সেভ করেছে, অর্থাৎ এস মাইনাস টি স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন তার 50% রেটে, অর্থাৎ তার যা রেট পার আওয়ার তার 50%
তা সে যতটা টাইম সেভ করেছে তার ওপর। তাহলে এই টোটালটা হচ্ছে তার হালসে প্রিমিয়াম প্ল্যানে টোটাল আর্নিংয়ের ফর্মুলা। এই পার্টটা তার নর্মাল ওয়েজেস, আর এই 50% থেকে আর পর্যন্ত হচ্ছে তার বোনাস পার্ট। এখানে বলে রাখি এর পরবর্তীকালে এই পদ্ধতিটা হালসে প্রিমিয়াম পদ্ধতিটি সংশোধিত হয়েছিল। এই সংশোধিত প্রিমিয়াম পদ্ধতিটি হালসে ওয়্যার পদ্ধতি নামে পরিচিত। হালসে ওয়্যার মেথড অনুযায়ী বোনাস ওয়েজেস ইজ ইকুয়াল টু 33.13% অফ টোটাল টাইম সেভ। মানে এখানে যেটা তোমার 50%, হালসে ওয়্যার অনুযায়ী সেটা 33.13%। এছাড়া কিন্তু হালসে প্রিমিয়াম প্ল্যান আর হালসে ওয়্যার প্রিমিয়াম প্ল্যানটা সেমই। আমরা একটা এক্সাম্পল দেখে নেব। দেখো প্রবলেমটা কি বলেছে, ডিটারমাইন অন দ্য বেসিস অফ হালসে প্রিমিয়াম প্ল্যান অফ টোটাল আর্নিং অফ আ ওয়ার্কার ইন দ্য ফলোয়িং কেস। স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে 12 আওয়ার্স, অ্যাকচুয়াল টাইম টেকেন বলে দিয়েছে 8 আওয়ার্স, আর রেট পার আওয়ারটা বলেছে ₹40, আর বলেই দিয়েছে হালসে প্রিমিয়াম প্ল্যানে টোটাল আর্নিং ক্যালকুলেট করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু হালসে প্রিমিয়াম প্ল্যান টোটাল ওয়েজেস আমরা কি দেখলাম, T/R প্লাস 50% অফ S মাইনাস T/R। তাহলে এখানে টি মানে কি, টাইম টেকেন যেটা বলেছে 8 আওয়ার্স, এস মানে স্ট্যান্ডার্ড টাইম যেটা বলে দিয়েছে 12 আওয়ার্স, আর আর মানে হচ্ছে রেট পার আওয়ার ইজিক্যাল টু ₹40। এটা কিন্তু অবশ্যই প্রত্যেক অঙ্কে লিখে নিতে হবে যে TSR মানে কি। এরপর আমরা আমাদের ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে টি মানে 8/40 প্লাস 50% অফ 12 মাইনাস 8, এস 12 ছিল আর টি 8 ছিল, তাহলে 12 মাইনাস 8/40। এবার আমরা নর্মাল ক্যালকুলেট করে নিয়েছি, 4 আসতে 32 মানে 320 প্লাস 50% ইন্টু 4, 12 মাইনাস 8 করে 4 ইন্টু 40, তাহলে 320 প্লাস 80 ইজিক্যাল টু ₹400। তাহলে ওই ওয়ার্কারের হালসে প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী টোটাল আর্নিংস হচ্ছে 400। তাহলে এইভাবেই হালসে প্রিমিয়ামের অঙ্কগুলো করতে হয়। এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে হালসে প্রিমিয়ামের অঙ্কগুলো করা কিন্তু খুবই ইজি। আজকে আমরা এই হালসে প্রিমিয়ামটা দেখলাম, নেক্সট দিন আমরা এর পরের যেটা আছে অর্থাৎ রো ওয়ান প্রিমিয়াম প্ল্যান দেখে নেব।